প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনার্স বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনলাইনে ক্লাসে আজকে আমি আছি খন্দকার ইউসুফ হোসেন, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমি আমার সকল ছাত্রছাত্রী, বিশেষ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা আজকে আমার এই ক্লাসের সাথে সংযুক্ত আছো বা সংযুক্ত হবে, সকলকে লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিমের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আমি সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো, নিজে ভালো থেকেছ, অন্যকে ভালো থাকতে সাহায্য করেছ। আজকে আমি তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের পঞ্চম অধ্যায়, তোমরা আগে অনেকগুলো অধ্যায় সম্পর্কে তোমরা শিখেছ। পঞ্চম অধ্যায়ের প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পর্কে আজকে তোমাদেরকে কিছু বলবো। আসলে পৃথিবী অগ্রসরমান। আমরা শিল্প, ব্যবসা, ব্যবস্থাপনা বিভাগ শিল্প, ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পর্কযুক্ত। অগ্রসরমান পৃথিবী ধাপে ধাপে আজকে উন্নতির শিখরে উপনীত। এই সব কিছুর মূলে মানুষ জড়িত। আমাদের উৎপাদনের যে কতটি উপকরণ আছে তোমরা শিখেছ, 6টি উপকরণ: ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মানি, মার্কেট, মেথড। এর মধ্যে ম্যান অর্থাৎ মানুষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যাহা দেখছ, যাহা আমরা ভোগ করছি, হাজার হাজার বছরের পরিক্রমায় আমরা এই উন্নতির অবস্থায় পৌঁছেছি। সেখানে আমাদের দুইটি জিনিস কাজ করেছে, এক হলো শিক্ষা, আরেকটা হলো প্রশিক্ষণ। শিক্ষা তোমরা এর আগে জেনেছ, শিক্ষা হলো সহজ কথায় জ্ঞান আহরণ, অর্থাৎ অগ্রসরমান পৃথিবীর সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা নিজেদেরকে যে তৈরি করি, এই তৈরি করাটা আসলে শিক্ষার মাধ্যমেই আমরা করি। আর এই শিক্ষাটাকে কাজে লাগানোর জন্য যথাযথভাবে আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণ প্রয়োজন হয়। তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তিনি ধাপে ধাপে ব্যবস্থাপক হন। তিনি বিভিন্ন কর্ম করে আস্তে আস্তে তিনি উন্নতির অর্থাৎ তিনি ব্যবস্থাপক হন। সেই ক্ষেত্রে একজন কর্মী থেকে শুরু করে যাহাই সে শিখুক না কেন, মানুষকে যে জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা যে মানুষের মধ্যে আছে তাহা প্রয়োগ করেন মানুষ যার প্রশিক্ষণের মাধ্যমে। শিক্ষা জ্ঞান বৃদ্ধি করে সত্য, আর প্রশিক্ষণ তার সেই জ্ঞানের পরিপূর্ণতা আনয়ন করে। দেখো, একজন সৈনিক
দেশের প্রতিরক্ষার জন্য তৈরি হয় প্রশিক্ষণের মাধ্যমে, অর্থাৎ সকল পরিস্থিতিকে সে নিজেকে তৈরি করে। একজন কর্মী তার কর্মকৌশল শিখে সে তার দক্ষতা অর্জন করে এবং প্রতিষ্ঠানের বিলিয়ে দেয়। সুতরাং আমরা বলবো যে পৃথিবীর যত প্রাণী আছে, একমাত্র মানুষ যে ধাপে ধাপে উন্নতি লাভ করেছে জ্ঞানের প্রতিটি শাখায়, এর কোনো শেষ নেই। আর এর মধ্যে তার সকল ক্ষেত্রে প্রশিক্ষণ তাকে নিতে হয়েছে। তাহলে আমরা প্রথমেই যে মানুষের বিকাশের জন্য, মানুষের জ্ঞান প্রয়োগের জন্য, মানুষকে কিছু সৃষ্টির জন্য, মানুষকে অবদান রাখার জন্য, সমাজকে উন্নতির জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য, নিজের উন্নতির জন্য সর্বোপরি তার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রথমেই আমাদের জানতে হবে, আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো আমি লিখেছি, আমি আজকে আলোচনা করব প্রশিক্ষণ কি, প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণের কৌশল বা পদ্ধতি। এরপরে আছে ব্যবস্থাপনা উন্নয়ন কি, প্রশিক্ষণ প্রোগ্রাম কি। এই প্রশিক্ষণে আরও অনেক বিষয় আছে যাহা আলোচনার, আমার এই সংক্ষিপ্ত সময়ে তাহা তোমাদের কাছে ব্যক্ত করা সম্ভব হবে না। তো যাই হোক, প্রথমে আসি প্রশিক্ষণ কি। আমরা যে প্রশিক্ষণ এর মধ্যে অনেক বলছি যে আমরা যে জ্ঞান অর্জন করি, যে এই জ্ঞানটাকে আমাদের অধিকতর দক্ষতা বৃদ্ধি, আচরণের পরিবর্তন, তারপরে হলো আমার মনোভাবের পরিবর্তন, অন্যের সাথে আমার সমস্ত বিষয়ে কী ধরনের আমার সম্পর্ক হবে, সে সম্পর্ক শেখা, এগুলোই হলো আমার প্রশিক্ষণ বিষয়। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তির জ্ঞান বৃদ্ধি করে, জ্ঞানের প্রয়োগের জন্য যোগ্য তৈরি হন, তারপরে নৈপুণ্য সৃষ্টি হয়, তার মনোভাবের পরিবর্তন ঘটে এবং আচরণগত দিক পরিবর্তন হয়। সে আচরণটা অবশ্য তার পরিবেশের প্রতি আচরণ, তার সহকর্মীর সাথে আচরণ, তার অধীনস্থ কর্মীদের সাথে আচরণ, অর্থাৎ যারা যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের সাথে আচরণ, এই বিষয়গুলো তখন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিখি সেটাই হলো আমার প্রশিক্ষণ। প্রশিক্ষণে দক্ষতা বাড়ে, অর্জিত জ্ঞান, শিক্ষায় অর্জিত জ্ঞান যথাযথ প্রয়োগের ব্যবস্থা করে। সুতরাং আমরা প্রশিক্ষণের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেটা হলো নৈপুণ্য বাড়ায়, একজন কর্মী বা একজন মানুষের, একজন ব্যক্তির নৈপুণ্য বাড়ায়, জ্ঞান বৃদ্ধি করে, আর হলো মনোভাবের পরিবর্তন করে এবং সামাজিক প্রাণী হিসাবে নিজের অবদান রাখার জন্য যোগ্যতা অর্জন করে। সেটাই হলো প্রশিক্ষণ। তাহলে আমরা প্রশিক্ষণ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকৃতির মানব বা মানুষ আছে। এই মানুষের সদিচ্ছার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন। সুতরাং একজন ইতিবাচক মানুষ যে প্রতিষ্ঠানে অবদান রাখতে চায়, তার প্রশিক্ষণবিহীন কোনো বিকল্প পদ্ধতি নেই। এই প্রশিক্ষণটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহা কর্মীদের জন্য এক ধরনের প্রশিক্ষণ আর ব্যবস্থাপকদের জন্য আরেক ধরনের প্রশিক্ষণ। আমরা জানি যারা কায়িক শ্রম করে আর যারা মানসিক শ্রম করে, উভয় পক্ষকে
দুই আলাদা আলাদাভাবে প্রশিক্ষণ দিতে হয়, কারণ প্রত্যেকের কাজের ধরন আলাদা। সুতরাং সেখানে উৎকর্ষতা সাধনের জন্য প্রত্যেকের প্রশিক্ষণ প্রয়োজন। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় এই প্রশিক্ষণ কি, এই বিষয়টা তোমরা সেই ক্ষেত্রে তুমি যদি প্রস্তুতি নাও, সেখানে সাধারণ অর্থে প্রশিক্ষণ কি, বিশেষ অর্থে প্রশিক্ষণ কি, 2-3 লেখকে তোমাদের বইটি, যে কোনো বই, মূল বইতে তোমরা পাবা, গুছানো লেখা আছে, তোমরা নোট করে নেবে। এরপর উপসংহার একটা সংজ্ঞা দিয়ে তুমি শেষ করবে প্রশিক্ষণ কি। এখন আলোচনা করব আমরা প্রশিক্ষণের উদ্দেশ্য। অলরেডি আমার সংজ্ঞায় আলোচনার ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্দেশ্য অনেকগুলো বিষয় আলোচিত হয়ে গেছে। এর মধ্যে তাহলে আমি একটু যে উদ্দেশ্যগুলো কি, আমি এদিকে একটু লিখি, খেয়াল করো যে অবজেক্টিভস অফ ট্রেনিং, যেটা প্রশিক্ষণের উদ্দেশ্য, এই বিষয়টা কেন আমাদের প্রশিক্ষণ নিতে হবে এগুলো আলোচনা হয়ে গেছে। তারপরও আমাদের এক কর্মকুশলতার উন্নয়ন। তোমরা জানো প্রত্যেকটি কাজ করার একটা কৌশল আছে, পদ্ধতি আছে। হাতে কলমে যখন একজন কর্মীকে শিখিয়ে দেওয়া হয়, তখন সে ওই কাজটি দ্রুততার সহিত করতে পারে। আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের ব্যবস্থাপনা একটা নীতি আছে, বিশেষায়ক, অর্থাৎ একজন কর্মী বারবার একটি কাজ করবে, তখন তাকে বিশেষায়িত হতে হয়, অর্থাৎ সেই কাজটি দক্ষতার সহিত করতে হয়। আর দক্ষতার সহিত করার জন্য তখন ওই বিষয়, যে বিষয়ে সে কাজ করবে, সেই বিষয়গুলো সম্পর্কে তাকে প্রশিক্ষণ দিতে হয়। যদি এই প্রশিক্ষণটা দেওয়া যায়, তাহলে সে দক্ষতার সহিত, বিশেষায়নের সহিত কাজটি সম্পাদন করতে পারবে। তাতে কাজের গুণগত মান বাড়বে এবং কাজের পরিমাণও বাড়বে। কারণ কাজের গুণগত মানের মাধ্যমে আমরা বাজার সৃষ্টি করতে পারি সেবা এবং পণ্যের, আর পরিমাণের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। এরপরে আছে সংবাদ সরবরাহ। 2 সাপ্লাই নিউজ, আমরা বলি সংবাদ সরবরাহ। সংবাদ সরবরাহ দেখো, দেখা যায় কিনা আমি একটু পরীক্ষা করে নেই। সংবাদ সরবরাহ, আচ্ছা, এই সংবাদ বলতে আমরা প্রতিনিয়ত যে সংবাদ দেখি তা নয়। এটা হলো প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি, এগুলো পরিচিত করে দেওয়া, কর্মপদ্ধতি সম্পর্কে পরিচিত করে দেওয়া, প্রতিষ্ঠানের লক্ষ্য পরিচিত করে দেওয়া, আর হলো কিভাবে কাজ করবে সেগুলো তাকে পরিচিত করে দেওয়া। এই যে বিষয়গুলো তাকে দেওয়া, এই তথ্যগুলো তাকে দেওয়া, সেইটাকেই আমরা বলি সংবাদ সরবরাহ। একজন কর্মী তার কর্মের সাথে সম্পর্কযুক্ত সকল তথ্যগুলো সে পেয়ে থাকে প্রশিক্ষণের মাধ্যমে। কারণ প্রশিক্ষণ ম্যানুয়ালে কোন ধরনের কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সে অনুযায়ী তাদের তথ্যগুলো তাদেরকে সরবরাহ করা হয়। এরপরে আছে মনোভাবের পরিবর্তন। মনোভাবের পরিবর্তন,
পরিবর্তন। দেখো, মনোভাব আমরা বিশ্ববিদ্যালয়ে অথবা যে জায়গায় আমরা শিক্ষা অর্জন করি না কেন, যে সমাজ থেকে আমরা আসি না কেন, আমাদের একটা বদ্ধমূল, সেটা ধর্মীয় অনুভূতি, সামাজিক অনুভূতি, আঞ্চলিক অনুভূতি, এগুলো নিয়ে আমরা একটা প্রতিষ্ঠানে আসি। কারণ একটি প্রতিষ্ঠানে বহুবিধ কর্মীর সমাবেশ ঘটে, অনেক অঞ্চলের অনেক কর্মীর, কিন্তু তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা ভিন্ন হয়। কিন্তু এই যে ভিন্ন ব্যবস্থাপনার কাজ হলো এই ভিন্ন মনোভাবের কর্মীদেরকে একমতে আনয়ন করা। তাহলে এই যে একমতে আনয়ন করা, একটি সুতোয় গাঁথা, এক সুতোয় গাঁথা ব্যবস্থাপক অথবা প্রশিক্ষণের মাধ্যমে তখন তাদের সেই মনোভাব, ওই যে বৈচিত্র্যপূর্ণ যে মনোভাব তাদের মধ্যে বিদ্যমান, সেই বিদ্যমান ভিন্ন প্রকৃতির মনোভাবের মধ্যে পরিবর্তন আনয়ন করে এই প্রশিক্ষণ, ফলে সে একত্রিত হয়ে অনেকের সাথে একমত হয়ে সে তার নিজের জ্ঞান প্রজ্ঞা প্রতিষ্ঠানে সরবরাহ করে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্যে ধাবিত হয়। তাহলে পরিবর্তন সম্পর্কিত জ্ঞান, পরিবর্তন সম্পর্কিত জ্ঞান, দেখো প্রশিক্ষণের মাধ্যমে আরেকটা জিনিস দেখো, পরিবর্তন সম্পর্কিত জ্ঞান, সম্পর্কিত জ্ঞান, জ্ঞান। আচ্ছা, পরিবর্তন সম্পর্কিত। দেখো, আমি এর আগেও বলছি যে যুগে যুগে পরিবর্তিত হয়ে আমরা উৎকর্ষ সাধন করেছি। সেই ক্ষেত্রে আমাদের ধারাবাহিক, আমার প্রতিষ্ঠান, আমার পরিবেশ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব, এই যে আমার এত কিছু, এতগুলো সংগঠন ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ পরিসর পর্যন্ত ধারাবাহিকভাবে উন্নতির শিখরে এসেছে। এই যে ধারাবাহিক উন্নতির শিখরে আসার যে প্রক্রিয়া, প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। কর্মীর বা ব্যবস্থাপক যে স্তরের হোক না কেন, স্তর বিন্যাসের মাধ্যমে তাদের অ্যাবিলিটি, ক্যাপাসিটি অনুসারে আমরা তখন এই পরিবর্তিত অবস্থা সম্পর্কে জ্ঞান দিই। আজকের যে অবস্থা 50 বছর আগে কেমন ছিল, 100 বছর আগে কেমন ছিল, এগুলো সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে তার কর্মীদেরকে অভিহিত করা হয়। কর্মী তখন তার রুট সম্পর্কে জানে, তখন সে অনুযায়ী সে তার নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়। সুতরাং আমাদেরকে এই যে মনোভাবের পরিবর্তন, প্রশিক্ষণের মাধ্যমে মনোভাবের পরিবর্তন হয়। এরপরে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, এটা সহজ জিনিস। এগুলো অনেকগুলোর সাথে, এই যে উৎপাদন বৃদ্ধি, আমাদের লক্ষ্যই থাকে, ব্যবস্থাপনার লক্ষ্য থাকে স্বল্প সময়ে স্বল্প খরচে মানসম্মত উৎপাদন করা। আর প্রশিক্ষণের মাধ্যমে যখন যে কর্মী, ব্যবস্থাপক অর্থাৎ মানব, আমরা এখানে মানব সম্পদ, মানব যে প্রতিষ্ঠানের মূল উপাদান, এই মূল উপাদান হ্যালো, এদিকে তোমরা আসোনি? এই আসোনি তোমরা? কই তারা, কই? এই বাবুরা, এই কমল, কমল, এই কমল, কমল,
এই কমল, এই কমল, কমল, এই কমল, এই আসো না, কারেন্ট নাই তো, সেইদিকে যাও, কারেন্ট নাই, এদিকে যাও না একটু। কি বে চলে নাকি? কারেন্ট নেই তো, চলবে নাকি? কো চলতেছে না? তোমরা একজন থাকো না, বুঝছো নি? আমি তো অত এগুলো ওই টেকনিক্যাল জিনিস তো এক্সপার্ট না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের বৈদ্যুতিক একটু সমস্যা হলো, এই কারণে একটু বিঘ্ন ঘটলো, আমরা দুঃখিত। তো আমরা যে কথা বলছিলাম যে উৎপাদন বৃদ্ধি, তাহলে উৎপাদন বৃদ্ধি সম্পর্কে তোমাদের ধারণা হলো। দুর্ঘটনা, এরপরে আছে 6 দুর্ঘটনা। দুর্ঘটনা হ্রাস, ও নিরাপত্তা বিধান। নিরাপত্তা বিধান, নিরাপত্তা বিধান। আচ্ছা, দুর্ঘটনা। দেখো যে আমরা অনেক সময় যে কর্মীরা শিক্ষা অর্জন করে আসে, কারিগরি জ্ঞান সম্পন্ন, কিন্তু দেখা যায় বাস্তব কাজ করতে গিয়ে কাজের ধরন আলাদা। বাস্তব আর জ্ঞান অর্জন এক জিনিস নয়। তো সুতরাং যে কোনো ক্ষেত্রে আমাদের বিশেষ করে টেকনিক্যাল কাজগুলো, যান্ত্রিক কাজগুলো করতে গেলে হর হামেশাই আমাদের দুর্ঘটনা ঘটে। যদি কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে, কিভাবে হতে পারে, এই সমস্ত বিষয় যদি একজন কর্মীকে অথবা ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে দুর্ঘটনা কমানো সম্ভব এবং এড়িয়ে যাওয়া সম্ভব। আর দুর্ঘটনা কমা এবং এড়িয়ে যাওয়ার মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়। কারণ প্রত্যেকটি কর্মের সাথে, প্রত্যেকটি আমাদের প্রক্রিয়ার সাথে খরচ জড়িত। আর দুর্ঘটনা মানে হলো আমাদের নতুন করে প্রতিস্থাপনের প্রয়োজন হয় আর পুরাতনকে ধ্বংস হয়। সুতরাং যাতে এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং নিরাপত্তা বিঘ্নিত হয়, এই কারণে প্রশিক্ষণ দিতে হয়। এরপরে আছে অপচয় রোধ। আমি আবার উপরে যাচ্ছি, তোমরা যারা লিখেছ উপরে যাচ্ছি। 7 অপচয়। অপচয় রোধ। রোধ, অপচয়। দেখো, অপচয় মানে যে সেখানে কাঁচামালের অপচয়, মেশিনের অপচয়, তারপরে এইভাবে আমাদের যে কোনো ইকুইপমেন্ট, যতগুলো ইকুইপমেন্ট আমাদের প্রতিষ্ঠানে প্রয়োজন হয়, এদের ব্যবহার বিধি যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে আমরা অপচয় রোধ করতে পারব। খেয়াল করতে হবে যে সর্বোত্তম ব্যবহার, প্রত্যেকটি উপকরণের সর্বোত্তম ব্যবহার হলো আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। কারণ যত বেশি পরিমাণে অপচয় রোধ করা যাবে, তত বেশি পরিমাণে আমার কম খরচে উৎপাদন সম্ভব। ফলে উৎপাদন খরচ যদি কম হয়, আমি অভ্যন্তরীণ
এবং আন্তর্জাতিক যে কোনো বাজারে আমার উৎপাদিত পণ্য স্বল্প মূল্যে আমরা সরবরাহ করতে পারবো। ফলে আমরা কম্পিটিশন যে জিনিসটা, প্রতিযোগিতামূলক বাজারে আমরা টিকতে পারবো। আমাদের দুর্ভাগ্য একটা জিনিস যে প্রতিটি ক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ বেশি হয়, যার কারণে আমরা অনেক ক্ষেত্রে আমরা টিকতে পারি না। তাহলে ব্যবস্থাপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে মানুষের প্রশিক্ষণের মাধ্যমে মানুষ ইম্পর্টেন্ট এলিমেন্টস, অন্য উপকরণগুলো ব্যবহারের প্রধান উপকরণ হলো মানব। মানব যদি তার সেই অপচয় যদি সে অ্যাকুরেসির মাধ্যমে যদি অপচয় রোধ করতে পারে, তাহলে আমাদের উৎপাদন বেশি পরিমাণে হবে, কম খরচে উৎপাদন হবে। এরপরে আছে মানবিক সম্পর্ক উন্নয়ন। দেখো এই বিষয়টা একটু, মানবিক সম্পর্ক উন্নয়ন, মানবিক উন্নয়ন। দেখো একটা প্রতিষ্ঠানে দেখো বিভিন্ন পক্ষ আছে। শ্রমিক কর্মীরা এক পক্ষ, মালিক এক পক্ষ, ব্যবস্থাপকগণ আরেক পক্ষ, আর সরবরাহকারীরা আছে, ভোক্তা সাধারণ আছে। এই যে পক্ষগুলো আছে, প্রত্যেকেরই ভূমিকা আছে। আমরা যদি সকলের মধ্যে একটা মানবিক সম্পর্ক, দ্বন্দ্বমূলক নয়, কারণ দ্বন্দ্ব মানুষের মনোভাবকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, জ্ঞান বিকাশের পথে বাধা সৃষ্টি করে। সুতরাং আমরা যদি প্রশিক্ষণের মাধ্যমে মানুষের যে মনোভাবটাকে পরিবর্তন করে সকলের প্রতি আমরা সকলের, অর্থাৎ যে শিল্প সম্পর্ক আমরা যদি উন্নত করতে পারি, তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। শ্রমিক তার কাজে আত্মনিয়োগ করবে, ব্যবস্থাপক তার দক্ষতার সহিত ব্যবস্থাপনা করতে পারবে, সরবরাহকারীরা সন্তুষ্ট থাকবে, ভোক্তারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকবে, আর অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন পক্ষ, ব্যাংক, বিমা থেকে শুরু করে আমাদের পরিবেশের যারাই আমাদের ব্যবসা বা আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত সবাই সন্তুষ্ট থাকবে। ফলে আমাদের প্রতিষ্ঠান সাফল্য অর্জন করবে। এই কারণেই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কার সাথে, জনপ্রতিনিধির সাথে সম্পর্ক উন্নয়নের কৌশল কি, সকলের সাথে, অন্য যারা আছে সকলের সাথে আমাদের শুধু ইতিবাচক সম্পর্ক সৃষ্টির যে আমরা প্রশিক্ষণ দিই। কখনো নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে পারে না। সুতরাং সেই মানবিক দিকগুলো, যে মানবিক সম্পর্ক উন্নয়ন, এই যে পক্ষগুলো আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা অর্জন করি। এরপরে আছে কর্মসন্তুষ্টি। দেখো কর্মসন্তুষ্টি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ব্যবস্থাপনার একটি মৌলিক কাজ আছে যে প্রণোদনা দান। প্রণোদনা দান আমরা দুইভাবে দিয়ে থাকি, এক হলো আর্থিক, আর একটা হলো অনার্থিক। দেখো মানুষ বিনিময় ছাড়া কোনো কাজ করে না, তার শত জ্ঞান থাকলেও সে দেয় না। সেই ক্ষেত্রে আমরা যদি প্রশিক্ষণের মাধ্যমে এই যে আমাদের মধ্যে সম্পর্ক, ব্যবস্থাপনা এবং কর্মী এবং অন্যান্য পক্ষ যারা আছে তাদের সাথে সম্পর্ক যদি উন্নয়ন করি, তাহলে একজন কর্মী যারা যে কাজে নিয়োজিত হোক না কেন, সে কর্মসন্তুষ্টি অর্জন করবে। আর কর্মসন্তুষ্টি যদি অর্জন করে, তার মনোভাবের পরিবর্তন হবে, মনোবল বৃদ্ধি পাবে। মনোবল বৃদ্ধি পালে প্রতিষ্ঠানের কর্মীরা উৎপাদন করতে সক্ষম হবে, বেশি উৎপাদন করবে, প্রতিষ্ঠানকে নিজের মনে করবে। সুতরাং কর্মসন্তুষ্টি বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এরপরে আমরা প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে আমরা মোটামুটি তোমরা ধারণা নিয়েছ। আমরা এরপরে প্রশিক্ষণের কৌশল বা পদ্ধতি সম্পর্কে, কারণ আমি আগেই বলছি, প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকৃতির কর্মী আছে। সকল কর্মীকে সকল ধরনের প্রশিক্ষণ প্রযোজ্য হবে না। তো
কার জন্য কোন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন সেটা আমি পরে বলবো। আগে প্রশিক্ষণের পদ্ধতিগুলো, যে কোন কোন পদ্ধতিতে আমরা প্রশিক্ষণ দিতে পারি। আসলে যে আমাদের এখানে ব্ল্যাম এবং নেইলন নামে যারা প্রশিক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞ, তারা বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। সেখানে তারা উদ্দেশ্য অনুসারে প্রশিক্ষণ, আমি এগুলো একটু আলোচনা করছি, লিখছি না, আলোচনা করে লেখারগুলো আমি লিখে দেব। তো সে উদ্দেশ্য অনুসারে প্রশিক্ষণের শ্রেণীবিভাগ তারা, অর্থাৎ উদ্দেশ্য হলো, প্রথম হলো উদ্দেশ্য প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কর্মীর উদ্দেশ্য, ব্যবস্থাপকদের উদ্দেশ্য, তারপর মালিক পক্ষের উদ্দেশ্য, পরিবেশের উদ্দেশ্য, সাপ্লায়ারদের উদ্দেশ্য, এই যে যারা আছে, তাহলে এই যে উদ্দেশ্য অনুসারে সেখানে শ্রেণীবিভাগ আছে। তো সেখানে যার যেটা প্রযোজ্য তাকে সেটা প্রশিক্ষণ দিতে হবে। এরপরেও অবস্থান অনুসারে প্রশিক্ষণ, অবস্থান অনুসারে মানে কি, দেখা যায় যে সমস্ত একটা বৃহৎ প্রতিষ্ঠান বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটার বিভিন্ন শাখা, কিন্তু তাদেরকে এক জায়গায় করে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তারা যেই যেই জায়গায় অবস্থান করছে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। যেমন একজন ব্যক্তি, যেমন আমাদের সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান আছে। এখন দেখা যায় যে আরাবিয়ান কান্ট্রিগুলোতে যেই ব্যাংকগুলো আছে তারা সেখানে যেভাবে সার্ভ করবেন, আবার ইউরোপে যে শাখাগুলো আছে সেখানে একই ধরনের হবে না। আবার বাংলাদেশের অভ্যন্তরে যেগুলো আছে সেখানেও আবার আছে। চট্টগ্রামের ব্যবসায়িক জায়গা, সেখানে আমদানি রপ্তানি স্থান, সেখানকার যারা আমদানি রপ্তানির সাথে জড়িত তাদের অ্যাটিটিউড একরকম। আবার গ্রাম পর্যায়ে যে সকল শাখা ব্যবস্থাপক আছেন, শাখা আছেন, তাদের হলো কৃষক, শ্রমিক, এদের সাথে তাদের লেনদেন। এই যে আঞ্চলিকতা, অঞ্চল ভেদে, তারপর আয় শ্রেণী এবং তাদের ব্যক্তি, শিক্ষা, এগুলো অর্থনৈতিক অবস্থা, এগুলো ধর্ম, এগুলোকে আলাদা করে প্রশিক্ষণও বিভিন্ন রকমের হতে পারে। এরপরে প্রশিক্ষণের বৈশিষ্ট্য অনুসারে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। সেখানে আবার বৈশিষ্ট্য কি, শিক্ষানবিশ প্রশিক্ষণ, যারা নতুন কর্মী এসেছে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে। যারা বিদ্যমান আছে, যেমন দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রমোশন হয়, একজন কর্মী এক পদে আছে, এর পরবর্তী পদে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো। এই অবস্থায় নতুন পদের কর্ম কার্যক্রম সম্পর্কে তাকে প্রশিক্ষণ দিতে হয়। তো সেক্ষেত্রে শিক্ষানবিশের প্রশিক্ষণ এবং বিদ্যমান কর্মীর যে প্রশিক্ষণ এক হবে না। এরপরে দলগত প্রশিক্ষণ, আবার দলগত প্রশিক্ষণ অনেক সময় দেওয়া হয়। তো দলগত প্রশিক্ষণের দিতে গেলে একই কর্ম দক্ষ এবং কর্মের বা স্ট্যাটাসের, যেমন একই পদে যারা আছে তাদেরকে প্রশিক্ষণ, যেমন দেখা যায় যে আমাদের অধ্যক্ষ মহোদয়গণের প্রশিক্ষণ আলাদাভাবে হয়, অধ্যাপকদের আলাদা হয়, সহযোগীদের আলাদা হয়, লেকচারারদের ফাউন্ডেশন ট্রেনিং আলাদা হয়, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরও এরকম অনেক সময় অনেকগুলো ট্রেনিং আছে। তাহলে এই যে স্তর ভেদে হয়, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে সকল প্রতিষ্ঠানে এইভাবে বিভিন্ন স্তরে কর্মকর্তা আছেন, কর্মী আছেন। আবার টেকনিক্যাল যারা কর্ম করে তাদের এক ধরনের, যেমন বিদ্যুতের কাজ, কম্পিউটারের কাজ, তারপরে কি টেলিভিশনের কাজ, ফ্রিজের কাজ, এই ধরনের বহুবিধ হাজার হাজার কর্ম আছে। এই কর্ম অনুসারে তখন তাদেরকে শ্রেণীবিভাগ করে প্রশিক্ষণ দিতে হয়। যাই হোক, এইভাবে শ্রেণী বিন্যাস করে প্রশিক্ষণও বিভিন্ন। তো আমরা এই সবগুলোকে একত্রিত করে আমরা প্রশিক্ষণের শ্রেণীবিভাগ নির্ধারণ করেছি। সেখানে হলো, তোমরা দেখো যে সেখানে আমাদের দেখো প্রশিক্ষণের কৌশল বা একত্রিত করে আমরা এক কৌশল, প্রশিক্ষণের কৌশলকে আমি 3 নম্বরে দেখো, তোমরা একটু লিখে নাও। এক, তোমাদের বই তো এগুলো আছে, বক্তৃতা পদ্ধতি।
বক্তৃতা পদ্ধতি। দেখো লেকচার, এটা হলো লেকচার মেথড। লেকচার পদ্ধতিতে আমরা এখানে যারা প্রশিক্ষণ বিভিন্ন প্রতিষ্ঠানে আছে লেকচার পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়। সাধারণত উচ্চ শিক্ষিত বা উচ্চ জ্ঞান সম্পন্ন বিদ্যমান কর্মী তাদেরকে এই ধরনের প্রশিক্ষণ বেশি পরিমাণে দেওয়া হয়। শিক্ষানবিশদেরকেও এই ধরনের লেকচার পদ্ধতিতে দেওয়া হয়। তাহলে লেকচার পদ্ধতি হলো আসলে আমরা এখন ছবি, স্লাইড, আমরা এগুলোর মাধ্যমে প্রকৃতি, পুস্তিকা এগুলো সরবরাহ করে তারপরে সেগুলোর উপর ব্যাখ্যা দিয়ে সেই ক্ষেত্রে একমুখী, অর্থাৎ যিনি রিসোর্স পার্সন, যিনি ট্রেনিং বা প্রশিক্ষণ দিবেন তিনি তার অভিজ্ঞতা সম্পূর্ণভাবে প্রশিক্ষণার্থীদেরকে সরবরাহ করেন লেকচারের মাধ্যমে। সেখানে ফিডব্যাক একটু সামান্য, ফিডব্যাকটা অর্থাৎ শেষ পর্যায়ে গিয়ে হয়তো প্রশিক্ষক বা রিসোর্স পার্সন যিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি তাদের কাছ থেকে ফিডব্যাক নেন। তবে ধরে নেওয়া হয় লেকচার পদ্ধতি সাধারণত অধিকতর শিক্ষিত উচ্চ মেধাসম্মত ব্যক্তিদেরকেই বেশি পরিমাণে দেওয়া হয়, অন্যদেরকেও দেওয়া হয় সেক্ষেত্রে কম। আলোচনা পদ্ধতি, আলোচনা হলো আসলে বিদ্যমান যে সকল কর্মী আছে তাদের সাথে প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট বিষয় অথবা যে সকল কর্মসূচি প্রশিক্ষণে তৈরি করা হয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে পারস্পরিক আলোচনা করা হয়। আলোচনাটা হলো যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সাথে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তাদের সাথে একটা আলোচনা হয়, আলোচনা করে বেটারটা বের করে নিয়ে আসা হলো আলোচনা পদ্ধতি। এইভাবে আলোচনা করে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে সাধারণত কর্মীদের বিকাশ সাধন, এরপরে নৈপুণ্য অর্জন, তার নৈপুণ্য অর্জন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সাধারণত এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তৃতা পদ্ধতি, তারপর আলোচনা পদ্ধতি আমি বলছি, তোমরা লিখে নাও। আলোচনা পদ্ধতি পদ্ধতি 2। 3 নম্বরে হলো চলচ্চিত্র, টেলিভিশন। চলচ্চিত্র ও টেলিভিশন। টেলিভিশন দেখো যে সকল বিষয় সর্বসাধারণ থেকে শুরু করে সকল অঞ্চলের মানুষ জানতে হয় সে সকল বিষয়ে ট্রেনিং সাধারণত যে চলচ্চিত্রের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে দেখা যায়। বাংলাদেশে দুর্যোগপূর্ণ এলাকা, উপকূলীয় অঞ্চলগুলো, পুরো দেশটাই একটু কোথাও নদীভাঙ্গন, কোথাও ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি বিদ্যমান। তাহলে এখন এই সমস্ত বিষয়ে বহু কর্মকর্তা কর্মচারী ওই সময়ের জন্য তাদের কর্ম প্রক্রিয়া সম্পর্কে তাদের জানতে হয়। তখন নিয়মিতভাবে ওই সময় দেখা যায় আগে বা পরে কিভাবে প্রতিকার করতে হবে, কিভাবে প্রতিরোধ করতে হবে এই সম্পর্কে টেলিভিশন এবং চলচ্চিত্র বিভিন্ন ইয়েতে দেখানো হয়। এর মাধ্যমে তখন প্রশিক্ষিত হয়। এভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানেও আমরা এভাবে চলচ্চিত্রের মাধ্যমে কোনো একটি ঘটনা প্রবাহ রোল প্লে করে, অভিনয় করে সেক্ষেত্রে এই চলচ্চিত্র বা টেলিভিশনে সাধারণত সেই প্রশিক্ষণটা দেওয়া হয়। তখন ওই যে রোল প্লের মাধ্যমে কোনো একটি ঘটনা প্রবাহ উপস্থাপনের মাধ্যমে যদি সেই প্রশিক্ষিত হয় তাহলে প্রশিক্ষণ যারা প্রশিক্ষণার্থী, যারা সংশ্লিষ্ট এর সাথে তারা সহজে তাহা অনুধাবন করতে পারে, সর্বসাধারণ থেকে শুরু করে সবাই তাহা বুঝতে পারে। আচ্ছা, এরপরে হলো সংবেদনশীলতা প্রশিক্ষণ। সংবেদনশীলতা, আমরা দেখো যে সংবেদন কথাটা এখানে আছে। সংবেদন হইল
সাধারণত প্রক্রিয়ামুখী, কর্মীদের উদ্বেগ, উৎকণ্ঠা। সাধারণত যে একজন কর্মীর মধ্যে দুই ধরনের সত্তা বিদ্যমান, সেই ক্ষেত্রে তার মধ্যে রাগ, ক্ষোভ, হতাশা, দ্বন্দ্ব, সংঘাত, এই মানসিকতাও একজন কর্মীর মধ্যে আছে। আবার তার মধ্যে মানবিকতার গুণগুলো তার মধ্যে আছে। উপযুক্ত পরিবেশ পেলে সে মানবিকতা প্রকাশ করে, আর নেতিবাচক পরিবেশে সে তার ওই দ্বন্দ্ব সংঘাতের যে মনোভাবগুলো সে প্রকাশ করে। আমরা এই বিষয়গুলো যে কোন কোন ক্ষেত্রে, বিশেষ করে এই সংবেদনশীলতা, আমাদের রাগকে নিয়ন্ত্রণ, আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ, আমরা অন্যদের ক্ষেত্রে মানবিক আচরণ কিভাবে করব, এই সমস্ত বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত উচ্চ লেভেলের কর্মকর্তাগণ এই সংবেদনশীলতা প্রশিক্ষণ গ্রহণ করে। নিম্ন পর্যায়ের যা অধীনস্থ আছে তাদেরকেও এই ক্ষেত্রে এই বিষয়গুলো মাঝে মাঝে দেওয়া হয়। ফলে সে অন্যের প্রতি মানবিক হয়, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় না, সকলের প্রতি সদ্ভাব সৃষ্টি হয়। এরপরে হলো অনুক্রমিক শিক্ষণ পদ্ধতি। দেখা যায় অনুক্রমিক একটি কাজের বহুবিধ ধাপ আছে, একদিনে কোনো প্রশিক্ষণ হয় না। দেখা যায় যে একটি বিষয় প্রশিক্ষণ দিতে গেলে ধাপে ধাপে দিতে হয়। সেই ক্ষেত্রে অনুক্রমিক, অর্থাৎ দেখা যায় যে 6 মাসের একটা প্রশিক্ষণ হলো। প্রথম মাসে এক ধরনের প্রতিষ্ঠানকে বোঝানো হলো, দ্বিতীয় ধাপে প্রতিষ্ঠানের নিয়ম নীতি বোঝানো হলো, তৃতীয় মাসে কর্ম সম্পর্কে বোঝানো হলো, চতুর্থ হলো পারস্পরিক সম্পর্ক, ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেশন বোঝানো হলো। এইভাবে যে ধাপে ধাপে একটি কর্মের চূড়ান্ত ফল আসা পর্যন্ত যদি কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হলো অনুক্রমিক, অর্থাৎ ক্রমান্বয়ে তাকে প্রশিক্ষিত করে তোলা। সেটা একটা টার্গেট থাকে, 3 মাসের থাকে। যেমন আমরা দেখি বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং হয় 4 সপ্তাহ, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, এইভাবেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গা থেকে শুরু করবে, ক্রমান্বয়ে ধরে তাকে একদম উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় না, তাকে ক্রমান্বয়ে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত এই যে ক্রমান্বয়ে ধাপে ধাপে দিতে হয়। সেগুলো অনুক্রমিক শিক্ষণ পদ্ধতি। এরপর বিষয় পদ্ধতি। সাধারণত বিষয়, কোন একটি বিষয়কে নিয়ে, যেমন প্রতিষ্ঠানে একটা দ্বন্দ্ব সংঘাত আমরা এড়াবো কীভাবে, এই সম্পর্কে আমরা প্রশিক্ষণ নেব, এটা একটা বিষয়। আবার দেখা যায় একটা বিষয় হলো যে আমাদের টার্গেট দেওয়া হলো যে প্রতি মাসে 1000 ইউনিট উৎপাদন করতে হবে এবং কোয়ালিটির সহিত। এখন এই যে এটা একটা বিষয়, এইভাবে বিভিন্ন বিষয়ের উপর আমাদের যেমন ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো আছে, আমাদের বিএমডিসি, এগুলো বিভিন্ন, সেখানে স্বাস্থ্যের বিভিন্ন ট্রেনিং হয়। তারপরে আমাদের যে ব্যবস্থাপনার এগুলো সেই সেম ইউনিভার্সিটিগুলোতে সেগুলো ম্যানেজমেন্ট ট্রেনিং এগুলো হয়। আবার বিভিন্ন বৃত্তিমূলক প্রতিষ্ঠান সেগুলোতে হয় সেগুলো। তাইলে বিষয় পদ্ধতি, বিষয় নির্ধারণ করে, আগে বিষয় নির্ধারণ করে কোন বিষয়ের উপর। যেমন আমাদের শিক্ষা ক্ষেত্রে যে সৃজনশীল পদ্ধতির পড়ানো, পাঠদান, প্রশ্ন প্রণয়ন, মডারেশন, উত্তরপত্র মূল্যায়ন, এই যে দেখা যায় এইটার উপর সরকার আমাদের বিভিন্ন সময় আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এইগুলো হলো আসলে আমাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি। এরপর হলো ভূমিকা পদ্ধতি, ভূমিকা রোল প্লে। ভূমিকা হলো আসলে আমি একজন ব্যবস্থাপক, অথবা আমি একজন কর্মী, অথবা আমি একজন সাধারণ ব্যবস্থাপক, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। সেই ক্ষেত্রে যারা প্রশিক্ষণার্থী আছে তারা ওই অবস্থায় রোল প্লে করে, মানে ভূমিকা অভিনয় করে নিজেদের মধ্যে তারা সেই প্রশিক্ষণ গ্রহণ করে, যার মাধ্যমে যে প্রশিক্ষিত একবার যদি কেউ এটাকে আশ্বস্ত করতে পারে, চিরজীবন সে কখনো ভুলবে না। এটা হলো রোল প্লে পদ্ধতি বা ভূমিকা পদ্ধতি। এরপরে ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা খেলা, আমরা এটা খেলা বললাম যে আমি ব্যবস্থাপক। দেখো আমি এগুলো লিখি নাই, সম্ভবত তোমাদের অসুবিধা হচ্ছে। 4 নম্বরে আমি সংবেদনশীলতা, দেখো সংবেদনশীলতা, এরপরে ওই প্রশিক্ষণ কথাটা লিখবা, প্রশিক্ষণ। এরপরে হইল প্রশিক্ষণ 5-এ, দেখো এরপরে আছে অনুক্রমিক প্রশিক্ষণ পদ্ধতি লিখবা, প্রশিক্ষণ পদ্ধতি। 6 দেখো, 6 হলো বিষয় পদ্ধতি, বিষয় পদ্ধতি। 7 হলো ভূমিকা পদ্ধতি, ভূমিকা আমরা রোল প্লে, ভূমিকা পদ্ধতি। এরপরে 8 হলো ব্যবস্থাপনা খেলা, দেখো 8 দেখা যায় কিনা, ব্যবস্থাপনা খেলা। আচ্ছা, এই খেলা বলতে এই যে ব্যবস্থাপনা, অর্থাৎ আমি ব্যবস্থাপক, সেক্ষেত্রে আমার প্ল্যানিং কিভাবে করব, আমি অর্গানাইজিং কিভাবে করব, আমি স্টাফিং কিভাবে করব, তারপর আমি মোটিভেশন কিভাবে দিব, কোঅর্ডিনেটিং কেমন করব, কিভাবে করব, কন্ট্রোলিং কিভাবে করব। এইভাবে যদি আমি কোনো একটি বিষয় নিয়ে সে কন্ট্রোলিংয়ের, তাহলে ব্যবস্থাপকের এই কাজগুলো যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমরা সেটা কেউ হয়তো দেখা যায় আমার অধীনস্থ হলো, আমি প্রধান ব্যবস্থাপক, সে অধীনস্থ, তাহলে আমরা সেগুলো এইভাবে যদি, যে একটা গ্রুপ আছে সে গ্রুপের এক একজন যদি এক একটা ভূমিকায় আমরা অবতীর্ণ হই ব্যবস্থাপনা স্তর অনুসারে, যে টপ ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট, বটম লেভেল ম্যানেজমেন্ট, এক একজন এক এক ভূমিকায় যদি অবতীর্ণ হইয়া যদি আমরা কোনো একটি সলিউশন বের করে নিয়ে আসি, টার্গেট আমরা অর্জন করি, তো সেই ক্ষেত্রে আমাদের সেটা হলো এই ব্যবস্থাপনা খেলা। এরপরে আমাদের আছে কার্যের আভ্যন্তরীণ পদ্ধতি, দেখো যে একটু মুছে ফেললাম আভ্যন্তরীণ পদ্ধতি। কার্যের অভ্যন্তরীণ পদ্ধতি, দেখো অভ্যন্তরীণ, আমরা যে সকল বিদ্যমান কর্মী বা ব্যক্তিবর্গ আমাদের প্রতিষ্ঠানে আছে, তারা এক পদ থেকে আরেক পদ বা পদোন্নতি পায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এভাবে তারা যায়, মূল পদ থেকে অন্য পদে চলে যায়। এই যে যাওয়ার পরে ওই কাজ সম্পর্কে তখন তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়। এটা হলো অভ্যন্তরীণ, অর্থাৎ বিদ্যমান কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেটা হলো অভ্যন্তরীণ পদ্ধতি। এরপরে সর্বশেষ যেটা হলো পদ আবর্তন। দেখো বিশেষ করে সর্বশেষ আমি যেটা বলবো পদ আবর্তন, এটা হইল 9 গেল, এটা হইল 10, পদ আবর্তন পদ্ধতি। পদ আবর্তন পদ্ধতি হলো যে কর্মীদেরকে নিয়োগের পর শিক্ষানবিশ যে সকল কর্মী আছে, ব্যবস্থাপক আছে, তাদেরকে নিয়োগ করার পর এক এক সময় এক এক পদে এক এক কাজে নিয়োজিত করা, 1 মাসের জন্য, 2 মাসের জন্য, অথবা 3 মাস, এরকম 1 বছর জন্য হতে পারে, রেখে তাকে ওই বিষয়ে ওই পদে বা বিভিন্ন ডেস্কে তাকে রেখে, দেখা যায় ব্যাংকে লোন ডিসবার্সমেন্ট সেকশন, লোন কালেকশন, লোন দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশন, এই দ্বারা বিভিন্ন ডেস্ক আছে, এই ডেস্কে রেখে রেখে তাকে প্রশিক্ষণ দিতে হয়। এ দেওয়ার মাধ্যমে দেখা যায় টোটাল প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা অর্জিত হয়, ফলে সে ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করে। এটা হলো একটা উত্তম পদ্ধতি রোটেশন। সাধারণত আমাদের দেশে রোটেশন অনেক প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে, সরকারেরও
বিভিন্ন মন্ত্রণালয়ে এই রোটেশন পদ্ধতিতে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অলরেডি সে কাজ করে, কাজ করতে করতে সে ওই প্রতিষ্ঠান সম্পর্কে অবগত হয়, ওই কাজ সম্পর্কে অবগত হয়। এই হলো আমাদের প্রশিক্ষণের কৌশল। আমরা পরবর্তীতে যে ব্যবস্থাপনা প্রশিক্ষণের কৌশল বা পদ্ধতি আমরা শিখলাম। আর এর আগে প্রশিক্ষণ কি, প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণের কৌশল, এগুলো সবগুলো আমাদের যত প্রকার মানবীয় লোক আছে সেখানে উচ্চ থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সকলের প্রশিক্ষণের কথা আমরা বলেছি। কিন্তু এখন আমরা বলবো যে এই যে ব্যবস্থাপনা উন্নয়ন, সাধারণত আমাদের ব্যবস্থাপনার 3টা স্তর আছে: টপ ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, বটম লেভেল ম্যানেজমেন্ট। এটা আমাদের সকল প্রতিষ্ঠানে এই 3 স্তরের ব্যবস্থাপনা আছে। তো এদের দেখা যায় যে তারা ক্রমান্বয়ে, টপ লেভেলের ম্যানেজমেন্ট কখনোই তারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হন না। তারা বটম লেভেল থেকে ক্রমান্বয়ে প্রশিক্ষিত হতে হতে ধাপে ধাপে তারা উপরে আসেন। দেখো যে সেনাবাহিনীতে যখন সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, মেজর, এভাবে তারা জেনারেল পর্যন্ত পৌঁছে। দেখো যে সচিবালয়ে বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে এই যে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি। আবার দেখো যে আমাদের কলেজে দেখো লেকচারার, শিক্ষা ক্ষেত্রে দেখো লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আবার এদের মধ্য থেকে অনেকে উপাধ্যক্ষ, অধ্যক্ষ হন। তাহলে ধরেই কিন্তু অধ্যক্ষ হচ্ছেন না, তিনি হচ্ছেন না, তিনি ক্রমান্বয়ে হচ্ছেন। এই অবস্থায় ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে তাকে দক্ষতা অর্জন করে করে উপরে যেতে হয়। তাহলে এই ব্যবস্থাপকগণ তাদের বিশেষ করে তাদের কর্ম প্রক্রিয়াটা হলো যে কাজগুলো হলো প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, স্টাফিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, আরও আছে। এগুলোর মৌলিক কাজ। এই মৌলিক কাজগুলোর যে দক্ষতা অর্জন করতে গেলে তাদের উন্নয়ন করতে হবে। কারণ হলো যারা ব্যবস্থাপনার কাজে আসেন সবাই কিন্তু সেম ডিসিপ্লিন নয়। একজন ইঞ্জিনিয়ারও ব্যবস্থাপক হন, কিন্তু তার হয়তো টেকনিক্যাল জ্ঞানটা এত বেশি সমৃদ্ধ যাহা অন্যদের নয়। কিন্তু যখনই ব্যবস্থাপনায় আসবেন তখনই তাকে প্ল্যানিং জানতে হবে। তাহলে এই বিষয়গুলো তখন তাকে দক্ষতা অর্জন করতে হলে সেগুলো তাকে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। এটাই হলো উন্নয়ন। অর্থাৎ ব্যবস্থাপনার সাথে জড়িত যে সকল ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট হবেন তাদের উন্নয়নটাই হলো আসলে ব্যবস্থাপনার উন্নয়ন। আমরা দেখো এখানে নির্বাহী উন্নয়ন, এটাকে আমরা এক কথায় নির্বাহী উন্নয়নও আমরা বলতে পারি। নির্বাহী উন্নয়ন, যারা ব্যবস্থাপনার কাজ করবেন তারাই। তাহলে সেই নির্বাহীদের উন্নয়ন হইল কি, যে তাদের জ্ঞান, মনোভাবের উন্নয়ন, ওই এক কথা পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি, এগুলোই হলো তার আসলে নির্বাহী উন্নয়ন। দেখো এখানে কুঞ্জের মতে একটা, এই যে ভবিষ্যৎমুখী যে সকল কর্মকর্তা আছেন দীর্ঘমেয়াদী, তারা ওই প্রতিষ্ঠানের উচ্চ পদ পর্যন্ত কাজ করবেন। এই কাজ করার জন্য তাদেরকে যোগ্য করে তোলা, তাদের কর্মক্ষম করে তোলা, তাদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সাথে কর্মীদের দিয়ে কাজ করার মতো তার অ্যাবিলিটি অর্জন, কর্মীদের মনোভাব বুঝে
কাজে প্রয়োগ, তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন, কর্মীদের হতাশা দূরকরণ, তাদের প্রণোদনা দেওয়া, তাদের নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কর্ম পদ্ধতি একজন ব্যবস্থাপক গ্রহণ করতে হয়। আর সেই ক্ষেত্রে তাদেরকে এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যখন সে দক্ষতা অর্জন করে, সেটাকেই আমরা বলবো যে ব্যবস্থাপনার উন্নয়ন। আচ্ছা, এখন ব্যবস্থাপনা উন্নয়নের কৌশল সেখানেও আছে যে প্রথমে হলো সিদ্ধান্ত। আমরা বহুবিধভাবে আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত উন্নয়ন কিভাবে? একজন ব্যবস্থাপক হরহামেশা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, প্রতিটি মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই ক্ষেত্রে একজন ব্যবস্থাপক কিভাবে সিদ্ধান্ত নেবেন, দ্রুত সিদ্ধান্ত নেবেন, অ্যাকুরেট সিদ্ধান্ত নেবেন, সেটা তাকে প্রশিক্ষণ। তাহলে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা তাকে শিখতে হবে, শিখে তার সিদ্ধান্ত গ্রহণ। কারণ হলো সিদ্ধান্ত গ্রহণটা ব্যবস্থাপকদের একটি মৌলিক কাজ, প্রতিনিয়ত নেবেন তিনি। কাজে তাকে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে জানতে হবে, এটা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, এই পদ্ধতি ব্যবহার, তারপরে ইত্যাদি সম্পর্কে তাকে জানতে হবে। একজন ব্যবস্থাপককে 2 নম্বর, দেখো আমি তো এটা লিখি দেই, সিদ্ধান্ত গ্রহণ। এখানে আমরা ব্যবস্থাপনা উন্নয়নের কৌশল, উন্নয়ন কৌশল বা পদ্ধতি দেখো। তাহলে 1, সিদ্ধান্ত উন্নয়ন। এখানে সিদ্ধান্ত গ্রহণ উন্নয়ন, এই হবে উন্নয়ন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপরে হলো আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে দক্ষতা। দেখো, আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে দক্ষতা। আচ্ছা, খেয়াল করো যে আন্তঃব্যক্তিক সম্পর্ক, যে আন্তঃব্যক্তি মানে ব্যক্তির সাথে ব্যক্তির, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির, সেই ব্যক্তিরা কারা? ব্যবস্থাপকের সাথে ব্যবস্থাপকের, ব্যবস্থাপকের সাথে মালিকের, ব্যবস্থাপকের সাথে কর্মীর, কর্মীর সাথে কর্মীর, এরা হলো আন্তঃব্যক্তিক। এখন ব্যবস্থাপনার দায়িত্ব হলো এই যে ব্যক্তিবর্গ আছে তাদের সম্পর্ক উন্নয়ন, প্রত্যেকের সম্পর্ক উন্নয়ন। তিনি সেই কৌশলগুলো নিজে আয়ত্ত করবেন, সে আয়ত্ত করে অন্যদের মধ্যে সেটা প্রয়োগ করবেন। আর যদি প্রয়োগ করেন তাহলেই তিনি সফল ব্যবস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করবেন। সেখানে তিনি আচরণ পরিবর্তন বিষয়ে তিনি শিক্ষা নেবেন, ভূমিকা রোল প্লেও তিনি করবেন, রোল প্লের মাধ্যমে তিনি প্রশিক্ষণ নিয়ে উন্নত করবেন, সংবেদনশীল প্রশিক্ষণ তিনি নেবেন। তারপরে হলো ব্যবহার বিশ্লেষণ। আমরা দেখো, এই যে ব্যবহার বলতে আমরা আচরণটাকে আমরা বলি আচরণ বিশ্লেষণ, কার সাথে কী ধরনের আচরণ করা উচিত। দেখো, আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের অসন্তোষ, অনেক জায়গায় ব্যবস্থাপক নিয়ে কর্মীরা অসন্তোষ প্রকাশ করে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি মানুষের হয়তো শিক্ষার ক্ষেত্রে তার তারতম্য হতে পারে, কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু তারতম্য নয়। একজন দীর্ঘমেয়াদী কর্মী, একজন ব্যবস্থাপকের অধীনে দীর্ঘমেয়াদী, সে বহু ব্যবস্থাপককে দেখেছে, তার মধ্যে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ,
এখন তার সাথে নতুন একজন ব্যবস্থাপক এসে গেলেন, তার আচরণটা কিভাবে হবে? কিন্তু এই ব্যবস্থা একজন বিচক্ষণ ব্যবস্থাপক, দক্ষ ব্যবস্থাপক, উন্নয়ন কর্মী ব্যবস্থাপক, তিনি কিন্তু এই সকলের মনোভাবের সাথে সংশ্লিষ্ট হয়ে মিশে গিয়ে তার অনুভূতিগুলোকে বের করে নেবেন এবং প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার করবেন। যিনি এই সফল কাম হবেন, সেই প্রতিষ্ঠান সাফল্য হবে। খেয়াল করতে হবে, মানুষের সদিচ্ছাই হলো প্রতিষ্ঠানের উন্নতি। আমি শত অর্থ দিয়েও মানুষের যে উন্নতি করতে পারবো না। মানুষের সদিচ্ছা যদি আমার প্রতিষ্ঠানে না আনতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে পারবে না। সুতরাং ব্যবহার বিশ্লেষণ করতে হবে। সবার সাথে এক আচরণ হবে না, কার সাথে কী ধরনের আচরণ হবে সেটা আমাকে করতে হবে। এরপর এলো সাংগঠনিক অন্তর্দৃষ্টি। দেখতে হবে যে আমাদের যে একটা প্রতিষ্ঠানের নিজস্ব অন্তর্দৃষ্টি আছে। আমাদের কোনো প্রতিষ্ঠান হলো সেবাকেন্দ্রিক, কোনোটি হলো আমাদের উৎপাদন কেন্দ্রিক, মুনাফা কেন্দ্রিক। খেয়াল করতে হবে যে আজকে আমরা সামাজিক, সমস্ত প্রতিষ্ঠান আমাদের সামাজিক প্রতিষ্ঠান। সুতরাং শুধু এক কেন্দ্রিক আমাদের কোনো উৎপাদন নয়, সেবা নয়। সকল আমরা পণ্য উৎপাদন করি, সেটাও মানুষের জন্য, সমাজের জন্য। সুতরাং কোনো বিষয়ে মানুষবিহীন নয়। সমাজকে সেবা দেওয়া, পণ্য দেওয়া মানে সেবা দেওয়া। সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা উন্নয়ন মানে হলো ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করে উন্নত সেবা, উন্নত পণ্য সরবরাহ করা। এই হলো আমাদের অন্তর্ব্যক্তিক। এবারে কার্য সম্পর্কে জ্ঞান। একজন ব্যবস্থাপক কার্য সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, অর্থাৎ তিনি যেই কাজ করবেন, যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সকল কাজই তিনি দক্ষতার সহিত করবেন। হ্যাঁ, পরে না, শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে কি শেষ তো নাকি? সময় আচ্ছা, দেখ, এই তো শেষ করছি। তারপরে এই যে ব্যবহার বিশ্লেষণ, সাংগঠনিক অন্তর্দৃষ্টি। সব কিছুই আমাদের সংগঠনের অন্তর্দৃষ্টি। সংগঠনের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সেখানে আভ্যন্তরীণ কর্মীদের প্রতি আমি ভূমিকা কি রাখবো, আর বাহিরের যারা আছে আমার সমাজের এই প্রতিষ্ঠানের এই সাথে সম্পর্কযুক্ত, তাদের প্রতি আমি কি ভূমিকা রাখবো। আমার দায়বদ্ধতা থেকে আমি তখন প্রশিক্ষণ নিয়ে ইতিবাচক। খেয়াল করতে হবে যে একজন ব্যবস্থাপকের উন্নয়ন মানে হলো প্রতিষ্ঠানের উন্নয়ন, সমাজের উন্নয়ন, কর্মীদের উন্নয়ন, মালিকদের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন। সুতরাং আমরা প্রশিক্ষণ নেব যথাযথভাবে এবং তা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এইটুকু পর্যন্ত তোমাদের বললাম। কতটুকু তোমাদের হৃদয়ঙ্গম করতে পেরেছি সেটা যদি সামান্যতম হয়ে থাকে তাহলে আমি কৃতার্থ হব। তো ভবিষ্যতে আরও ক্লাস নেব, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসে আমার ক্লাসের সাথে সংযুক্ত হবে। আর একটা জিনিস বলবো, তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সমাজের নিয়ম নীতি, স্বাস্থ্যের নিয়ম নীতি পালন করবে, নিজে সুস্থ থাকবে, অন্যকে সুস্থ রাখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।